সুধী দর্শক মণ্ডলী, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কথা অনুষ্ঠানটি শুরু হয়েছিল 17ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে এক ঝুলি প্রশ্ন নিয়ে। সেখান থেকে হাঁটতে হাঁটতে আজকে আমরা পৌঁছে গেছি আমাদের নবম পর্বে। এবার নবম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ.কে. খন্দকারের। প্রতিবারের মতো আমাদের সঙ্গে এবারও থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাংবাদিক, শিশু প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত শিশুরা। প্রথম পর্বে আমরা অঙ্গীকার করেছিলাম প্রতি মাসে একটি করে অনুষ্ঠান করব, কিন্তু গত মাসে আমরা আমাদের অনুষ্ঠানটি করতে পারিনি। আমরা আমাদের খুশির ঈদ এবং পরীক্ষার ব্যস্ততার জন্য একটি পর্বে তোমাদের কাছ থেকে দূরে ছিলাম, কিন্তু আবারও আমরা উপস্থিত হয়েছি আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে নিয়ে। আমি বাঁধন। আমি তমা। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমি স্মৃতি আক্তার, আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি। আমি ক্লাস 1-এ পড়ি, তার পাশাপাশি সেলাইয়ের কাজ করি। মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী হিসাবে আপনার কাজ কি? আমার কাজ হচ্ছে, তুমি যেটা বললে, পরিকল্পনা মন্ত্রী অর্থাৎ পরিকল্পনা করাই আমার কাজ। এই দেশে আমরা যা কিছু করতে যাব, সে রাস্তা হোক, দালান হোক, খেলার মাঠ হোক, স্কুল হোক, কলেজ হোক, সমস্ত কিছুর পরিকল্পনায় কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ে আসে এবং সেটি আমার কাজ। আমার নাম হ্যাপি, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি। আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় স্মরণীয় ঘটনা আমাদেরকে বলবেন কি? যুদ্ধ হয়েছিল 9 মাস ধরে এবং এই 9 মাস বাংলাদেশের মুক্তিবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তারা এই 9 মাস ধরে যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে আমি ছিলাম। সুতরাং তোমাকে যদি গোটা যুদ্ধের কথা বলতে যাই তাহলে এত সময় লাগবে যে সেই সময় এখানে পাওয়া সম্ভব নয়। তবে এই কথা বলতে পারি, আমি সন্ধ্যের সময় কোথাও আশ্রয় পাচ্ছি না, আমি একজন মুক্তিযোদ্ধা। তখন তোমাদের একজনের সাথে দেখা হলো। আমি বললাম যে দেখো, আমি একজন মুক্তিযোদ্ধা, এই সন্ধ্যের সময় আমি কোথাও আশ্রয় পাচ্ছি না, আমাকে কি আশ্রয় দিতে পারো? তোমরা হয়তো আমাকে নিয়ে গেলে তোমাদের বাড়িতে, খাওয়ালে, আমাকে ঘুমোবার জায়গা করে দিলে, এই যে করলে, এবং পরে বললে যে আমাদের বাসা থেকে কিছু দূরেই কিন্তু আর্মি ক্যাম্প করে থাকে। এই যে খবরগুলো দিলে, আমার দেখাশোনা করলে, খবর দিলে, এইটাই কিন্তু যুদ্ধের কাজ করলে। কারণ একজন মুক্তিযোদ্ধার কাছে, একজন যোদ্ধার কাছে এই আশ্রয় অত্যন্ত জরুরি, এই সংবাদ অত্যন্ত জরুরি। আমি সুপ্তি, আমি ভৈরব থেকে এসেছি। পড়ালেখার পাশাপাশি শিশু সাংবাদিকতা করি। আমরা জেনেছি শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্বেই নয়, পরাজিত পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষ থেকে আপনি ছিলেন। এটি একটি মানুষের জীবনে পরম পাওয়া। আমার প্রশ্ন এটি নয়, আমার প্রশ্ন হচ্ছে, সেই দিন বাংলাদেশকে নিয়ে যে অনুভূতি, স্বপ্ন, একটা স্বনির্ভর স্বাধীন দেশের প্রত্যাশা ছিল, আজ 38 বছর পরে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন? দলিলে স্বাক্ষর করেছিল জেনারেল নিয়াজি এবং জেনারেল আরোরা। আমি সেখানে মুক্তিবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের প্রতিনিধিত্ব করেছি। দেখো, স্বপ্ন মুক্তিযুদ্ধের সময় আমরা অনেক কিছু দেখেছিলাম, তবে অনেক কিছু বলতে গেলে মনে করো না যে দেশের মানুষ চেয়েছিল রাজপ্রাসাদে থাকতে, না, কিছুতেই নয়। তারা চেয়েছিল খাবার জন্য তাদের খাদ্য থাকবে, বাসস্থানের জন্য তাদের একটি বাসা থাকবে, ঘর থাকবে, অসুস্থ হলে তারা চিকিৎসা পাবে, ছেলে মেয়ে বড় হলে তাদের লেখাপড়া শেখানো হবে, তারা যখন বড় হবে তখন তাদের আয়ের বন্দোবস্ত থাকবে, তারা পরিশ্রম করবে, কিন্তু সেই আয়ের সুযোগটা থাকতে হবে যাতে করে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। তুমি স্কুলে যাচ্ছ, কেউ তোমাকে ঠাট্টা করবে না, কেউ তোমাকে টিটকিরি দেবে না। এই যে শান্তি, এই যে নিরাপত্তা, এই যে জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিস পাওয়া, আমরা কিন্তু এইটুকুই চেয়েছিলাম, এর বেশি কিছু চাইনি। কিন্তু সত্য কথা বলতে গেলে কি,
আমরা এইটুকু এই পর্যন্ত সবার জন্য জোগাড় করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এই কাজটি আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে এখন, যাতে যে কথাগুলো বললাম, অর্থাৎ তোমাদের 3 বেলা খাবার সংস্থান থাকবে, তোমার বাসস্থান থাকবে, তোমার অসুস্থতায় চিকিৎসার বন্দোবস্ত থাকবে, তোমার লেখাপড়ার বন্দোবস্ত থাকবে। এই রকম একটি স্বপ্ন আমরা দেখেছিলাম এবং সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। সেই স্বপ্নের পূরণের জন্য চেষ্টা চলছে। মাননীয় মন্ত্রী, আমি শাওন, আমি ঝালকাঠি থেকে এসেছি। পড়াশোনার পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। কোপেনহেগেন বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী দেশ হওয়ায় এখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাননীয় মন্ত্রী, এইসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার মন্ত্রণালয়ের কি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে? এই যে আমাদের জলবায়ু পরিবর্তন হয়েছে, এর ফলে যদি বেশি ঝড় হতে থাকে, তাহলে সমুদ্রের কূল দিয়ে যে বাঁধ আছে সেই বাঁধ ভেঙে যাবে। সেই বাঁধ ভেঙে গেলে সমুদ্রের পানি দেশের ভিতর প্রবেশ করবে, দেশের যে ফসল হয় সে ফসল নষ্ট করবে, বাড়িঘর ভেঙে দেবে, ডুবিয়ে দেবে, অসংখ্য হাজার হাজার মানুষকে গৃহহারা করবে, এই রকম ক্ষতি করবে। এই ক্ষতিটি যেন না হয় সেটি থাকবে পরিকল্পনার প্রথমে, যে অর্থাৎ যে বাঁধ আমরা দিচ্ছি সেই বাঁধটা যেন সমান উঁচু থাকে, এমন উঁচু থাকে যার উপর দিয়ে পানি আসতে না পারে। সেই বাঁধটি যেন এমন শক্ত থাকে জলোচ্ছ্বাসে যেন সেই বাঁধ ভেঙে না পড়ে। এবং যদি বাঁধ ভেঙে পড়েই, তখন আমাদের এমন ব্যবস্থা থাকতে হবে, যেমন ধরো একটা স্কুল, সেই স্কুল কিংবা একটা অফিস, সেই অফিসে এমন ব্যবস্থা থাকবে যে সেই স্কুলটি হবে হয়তো 4 তলা, অর্থাৎ যে পানি আসবে সেই পানি আসার সময় যাতে যাদের বাড়িঘর ভেঙে গেছে কিংবা যাদের বাড়িঘর নিচু, তারা সেই স্কুলে গিয়ে আশ্রয় নেবে 2 তলায়, 3 তলায়, 4 তলায়। এমনকি প্রয়োজন হলে সেই স্কুলের নিচুর তলায় এমন ধরনের একরকম গড়ানো সিঁড়ি থাকবে যা দিয়ে গরু ছাগল হেঁটে উঠতে পারে। কারণ অনেক সময় মানুষ এত দরিদ্র হয় যে তার হয়তো একটি গরু ছাড়া আর কোনো সম্পদই নেই। সে জানে যে এই গরুটি গেলে যে গরুটি দুধ দেয়, যে দুধ বিক্রি করে সে খাবার কেনে, সেটাও তার বন্ধ হয়ে যাবে, সে আয়টিও বন্ধ হয়ে যাবে। সেই জন্যে সে গরু যাতে বেঁচে থাকতে পারে তার জন্য সে গরুর সাথেই থেকে যায়। তার মনে হয় যে সে চেষ্টা করলে হয়তো গরুটাকে বাঁচাতে পারে। এই রকম ভুল যাতে না হয় সেই জন্যে এই ধরনের সিঁড়ির দরকার, যে সিঁড়ি দিয়ে গরুগুলো 2 তলায় কিংবা 3 তলায় কিংবা প্রয়োজন হলে 4 তলায় পর্যন্ত উঠতে পারবে। সুতরাং এই রকম প্রস্তুতি আমাদের দরকার। মাননীয় মন্ত্রী, আমি সাজন সাদাবাদ থেকে এসেছি। আমি একজন শিশু প্রতিনিধি। আমাদের দেশে নদী ভাঙনের কারণে অনেক শিশুরা ঢাকায় আসে। তারা বাড়িতে খাওয়ার জন্য থাকার জায়গা পায় না। আমাদের ঢাকায় এসেও তারা রাস্তাঘাটে পড়ে থাকে। তারা শিশু অধিকার পায় না, মৌলিক অধিকারগুলো পায় না, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি তারা পায় না। তাদেরকে উন্নয়নের জন্য আপনার সরকার কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করবে কি? হ্যাঁ, নিশ্চয়ই আমরা গ্রহণ করব। তার আগে 2-1টি কথা বলে নিচ্ছি। এই কথাটি তো আমি বলছিলাম যে আমাদের আশা আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি, এখনও পূরণ হতে দেরি আছে। চেষ্টা চলছে যাতে আমরা এই একটা সময়ের মধ্যে এইগুলো এইসব পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারি। এরকম ঘটনা বহু ঘটে। গ্রামাঞ্চল থেকে শিশুরা তাদের পরিবারের সাথে চলে আসে, তাদের বাসস্থান থাকে না, তাদের আহার থাকে না, তাদের চিকিৎসার বন্দোবস্ত থাকে না, লেখাপড়ার কথা তো দূরের কথা। সুতরাং এই সব যে সমস্যা আছে, এই সব যে চাওয়া পাওয়া আছে, এই সব আমাদের পূরণ করতে হবে। এবং যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা সভ্য দেশ বলে দাবি করতে পারবো না। মাননীয় মন্ত্রী, আমি নাতাশা, আমি ঝালকাঠি থেকে এসেছি। আমি পড়াশোনা করি, পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। আপনার সরকারের বাৎসরিক পরিকল্পনায় খাদ্য সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত ইত্যাদি বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। শিশুদের উন্নতির জন্য আপনার সরকারের বাৎসরিক মন্ত্রণালয়ে কত বরাদ্দ দেওয়া হয়?
পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজটি আগে বলে নিই। তোমার প্রশ্নের উত্তরটা সুন্দর প্রশ্নের উত্তর হয়েছে, প্রশ্ন দিয়েছো। পরিকল্পনা মন্ত্রণালয় দেশের একটা সার্বিক ছবি আঁকা হয় যে আমরা এই সামনের 5 বৎসরে দেশকে উন্নতির কোন পর্যায়ে নিয়ে যাব। সেই জন্যে শুধু পরিকল্পনা মন্ত্রণালয় একা কাজ করে না, অনেক মন্ত্রণালয় আছে, যেমন শিল্প মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বৈজ্ঞানিক মন্ত্রণালয়, বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়, বহু কৃষি মন্ত্রণালয়, এসব সমস্ত আছে। প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন আছে। শুধু আমরা পরিকল্পনাটা করি যে আমরা এই সব খাতের বিভিন্ন খাতে কি ধরনের উন্নয়ন করলে, উন্নতি করলে সব উন্নতিগুলো মিলে আমরা যে বড় পরিকল্পনাটা করেছি সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়িত করতে পারব। সুতরাং এটা একটা সমষ্টিগত কাজ, এটা একটা জাতীয় কাজ। সমস্ত জাতি মিলে, অর্থাৎ যারা চাষ করছে তারাও কিন্তু এই পরিকল্পনার কাজে সাহায্য করছে, চাষ করে শস্য উৎপাদন করে। যারা কৃষিকে চাষ করছে, যারা মাছের চাষ করছে তারা প্রোটিন যোগাচ্ছে এই দেশের মানুষের কাছে, যাতে তারা প্রোটিন শরীরে পেতে পারে, সেই প্রোটিন দিচ্ছে। যারা গরু পালন করে তারা সেই প্রোটিনের কাজটা করছে যাতে সমস্ত মানুষ প্রোটিন পায়। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশের সমস্ত মানুষ সম্মিলিতভাবে যে কাজগুলো করে একটি বাস্তব চিত্র যখন পৌঁছে 5 বছর পরে, তখন আমরা সেইটার সাথে তুলনা করে দেখি যে আমরা যেটা পরিকল্পনা করেছিলাম তার সাথে এই বাস্তবতার কতখানি মিল কিংবা কতখানি দূরত্ব। যদি মিল থাকে তাহলে তো ভালোই, যদি আরও এগিয়ে থাকে তা আরও ভালো। কিন্তু খারাপভাবে যদি আমরা সেই বাস্তবে লাইনে পৌঁছতে না পারি, তখন পরবর্তী 5 বছরের পরিকল্পনায়, আমি 5 বছর এই জন্য বলছি যে আমাদের দেশে প্রথম থেকেই 5 বছরের পরিকল্পনা আমরা করে আসছি। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই 5 বছরের পরিকল্পনা করে এগোয়। প্রত্যেক বছরই আলাদা সেই 5 বছরের পরিকল্পনাকে ভেঙে ভেঙে প্রতি বছরের পরিকল্পনা করা হয়, কিন্তু পুরো পরিকল্পনাটা করা হয় 5 বছরের জন্যে। সেই জন্য আমি বলছি যে আমরা নিজেরা সব কাজ করি না, আমরা পরিকল্পনাটা তৈরি করি যে আমরা দেশের জন্য কি চাইছি, আমরা কত মানুষ শিক্ষিত হবে সেইটা চাইছি, কত বেশি খাদ্য আমাদের উৎপাদন করতে হবে যাতে আমরা সমস্ত মানুষের খাবার জোগাড় করে দিতে পারি, আমাদের কত ডাক্তার তৈরি করতে হবে যাতে প্রত্যেকে চিকিৎসা পায়, কত শিক্ষক তৈরি করতে হবে যাতে সবাই স্কুলে পড়তে পারে। এই ধরনের এক একটা টার্গেট, লক্ষ্য আমরা তৈরি করি। আশা করি আমি বোঝাতে পারলাম। কুমিল্লা জেলা থেকে এসেছি, আমি পড়ালেখা করি,